Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। ঘুম থেকে জেগে আশ্চর্য হয়ে গেল সোফি। ঘরে সোনালি রোদের আভা, আকাশের মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে। জানলার পর্দা ভেদ করে সেই রোদের খানিকটা এসে ঢুকে পড়েছে পার্লার রুমটিতে। অবশেষে মোমবাতি আর লণ্ঠনের আলোর ওপর নির্ভরশীলতা কমেছে ওদের। ফায়ারপ্লেসের ওপরের তাকে রাখা পোর্ট্রেটটার দিকে তাকালো সোফি। মিস বিশপ চেয়ে আছেন ঘরটার দিকে, অনাহুত অতিথিদেরকে দেখছেন চেয়ে চেয়ে। গতকাল রাতে গল্প করতে করতে যখন ওদের ঘুম পেয়ে গিয়েছিল, তখন একটা সোফায় এলিসকে শুইয়ে দিয়েছিলেন গ্যারেথ কাকা। সোফিকে অনুরোধ করেছিলেন দ্বিতীয় সোফাটাতে শুতে। জোসেফকে নিয়ে নিজে শুয়ে পড়েছিলেন মেঝেতে। সোফি দেখতে পেল জোসেফ মেঝেতে বসে আছে ওর মাথার পাশে, একটা হাত ঠেকিয়ে রেখেছে ওর বিছানায়, পা দুটো ভাঁজ করে বসে আছে সে। চোখাচোখি হতেই সুন্দর করে হাসলো জোসেফ। উঠে বসতে বসতে সোফি প্রশ্ন করল, এলিস কোথায়? মুখের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে দিল হাত দিয়ে। বেনি থেকে একগোছা চুল খুলে এসে ওর মুখের ওপর তুলছিল। উঠে ফায়ারপ্লেসের দিকে হেঁটে যেতে যেতে জোসেফ বলল, চলে গেছে। একটা প্লেট নিয়ে এসে সোফির হাতে দিল সে। কয়েকটা বিস্কিট আর চিপস দেখতে পেল সোফি তাতে। জোসেফ বলতে লাগলো, গ্যারেথ কাকা আর আমি পালা করে পাহারা দিচ্ছিলাম এলিসকে। ভোর রাতের দিকে মনে হয় একসাথে ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই। তখন চলে গেছে, এমনকি ওর রুমেও নেই। অবশ্য ওকে খুঁজে পাওয়ার কোনো আশা নেই গ্যারেথ কাকার। গত কয়েক সপ্তাহ ধরে নাকি এরকমই করে ও। কোথায় হারিয়ে যায়, আবার কোথা থেকে এসে নাকি উদয় হয়। খিদে পাচ্ছিল না সোফির, তবু চিপসগুলো নাড়াচাড়া করছিল সে। এলিস যে একেবারে ঠিক হয়ে গেছে এরকমটা ধরে নেওয়ার মতো বোকা মেয়েও নয়। তবু আশা করেছিল যে আর একটু বেশি সময় ধরে হয়তো সজ্ঞানে থাকবে মেয়েটা। 6 সপ্তাহের কথা শুনে কেমন অস্থির হয়ে পড়েছিলেন গ্যারেথ কাকা, সেটা মনে করল সোফি। ও নিজের অস্থিরতা অনুভব করতে পারল। 6 সপ্তাহ সময় যেন এক জীবনের মতো লম্বা লাগছে ওর নিজের কাছে। কি দুঃসহভাবে ভুগছে এলিস। আর সেই দীর্ঘ 6 সপ্তাহ শুরু হবে কিনা শুধুমাত্র ওই ফুলের বীজগুলো হাতে পাওয়ার পরেই। খাবারটা হঠাৎ মুখে মাটির মতো বিস্বাদ লাগতে শুরু করলো সোফির। অবশিষ্ট বিস্কিটগুলো প্লেটে রেখে দিল সে। জোসেফ এবার বলে উঠল, নিরাশ হয়ো না। তারপর একটা হাত বাড়িয়ে দিল সোফির দিকে, যাতে সেটা ধরে উঠে দাঁড়াতে পারে ও। ওর মনে হলো গত রাতে কয়েক ঘন্টা ও ঠায় বসেছিল মেঝেতে। সোফিকে লক্ষ্য করে জোসেফ বলল, চলো, ঘন্টা দুয়েক সময় নিজেদের মতো করে কাটাই আমরা। হাত মুখ ধোয়া হয়ে গেলে, নাস্তা করে নিলে একটু ফ্রেশ লাগবে তোমার। বৃষ্টি যখন থেমেই গেছে, এখন চাইলে বাইরে থেকে একটু হেঁটে আসা যেতে পারে। প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে চাইল সোফি। ঠিক তখনই মিস বিশপের পেইন্টিং এর দিকে ওর চোখ চলে গেল। উদ্ধত গর্বিত ভঙ্গিতে ঘরটা চেয়ে চেয়ে দেখছেন যেন মিস বিশপ।
কত মূল্যবান ফার্নিচার ছিল এগুলো একসময়, অথচ এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। পর্দাগুলো পরিণত হয়েছে ছেঁড়া খোঁড়া ন্যাকড়ায়। পা দিয়ে একটুখানি ঠোকা দিতেই কার্পেট থেকে সুতো বেরিয়ে পড়ছে। ঘরের কোণগুলোতে মাকড়সার ঝুল জমে আছে। হঠাৎ ওর মনে হলো এ বাড়ি থেকে একটু বের হওয়ার জন্য ভেতরে ভেতরে অনেক উদগ্রীব হয়ে আছে সে। তাই আনন্দিত চিত্তে সোফি জোসেফের কথায় রাজি হলো। বলল, ভালোই হয় তাহলে। সোফিকে একা ছাড়ল না জোসেফ। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল সে, যতক্ষণ না সোফির হাত মুখ ধোয়ার কাপড় বদলানো শেষ হয়। সোফি আপত্তি জানালেও জোর করে ওকে নাস্তা করালো। তারপর একটা শাল আর একজোড়া বুট নিয়ে দুজনে বেরিয়ে গেল বাইরে। একটু শব্দ করে কেনসিংটনের সদর দরজাটা খুলে গেল। বাইরে বের হতেই চোখটা ঝলমলে রোদে ধাঁধিয়ে গেল সোফি। বুক ভরে শ্বাস টানল। তারপর জোসেফের বাহুটা আঁকড়ে ধরল। একটা শিকারি রাইফেল ওর অন্য হাতে। দুজনে বাগানে নেমে এলো। মরা গাছগুলো উপড়ে এসেছে ভারী বর্ষণে। দুটো পাথরের স্ট্যাচু বেরিয়ে পড়েছে। কিছুটা শুকিয়েছে মাটি, তবে এখনো পা ডুবে যাচ্ছে নরম কাদায়। সোফি খুশি হলো যে ভারী বুট পরে এসেছে সে। সূর্য উজ্জ্বল হয়ে আছে আকাশে। স্যাঁতস্যাঁতে ঘরগুলোর গুমোট বাতাসের পরিবর্তে একদম সতেজ বাতাসে শ্বাস নিতে পারছে। শীত লাগছে সোফি। কোট আর শাল গায়ে জড়িয়ে ও ঠান্ডায় কেঁপে উঠল সে। কিন্তু তা সত্ত্বেও অসম্ভব ভালো লাগছে ওর বাইরে এসে। জোসেফ জিজ্ঞাসা করলো, কোন দিকে যাব? বাতাসে ওর নিঃশ্বাস বাষ্প হয়ে উঠছে। বাইরে এসে ওকেও বেশ সতেজ লাগছে দেখতে অবশ্য। বলল, বাড়ির পেছনের বাগানটা দেখতে চাও, নাকি বনের ভেতরে যাবে? জানলা দিয়ে সোফি যতটুকু দেখতে পেয়েছে তাতে বাড়ির পেছনের বাগানটুকু এরকমই মৃত হওয়ার কথা। কিন্তু প্রাণোচ্ছলতা দরকার সোফি। তাই বনের দিকে ইশারা করে বলল, চলো বনেই যাই। উঠোনের মাটি দুদিনের বৃষ্টিতে ভিজে স্পঞ্জের মতো নরম হয়ে আছে। তবে উঠোন পেরিয়ে ঘাসে ঢাকা মাটিতে পা পড়তেই একটু সহজ হলো ওদের হাঁটা। বনের কিনারা ধরে হাঁটতে শুরু করলো দুজনে। জঙ্গলের এই অংশটার গাছগুলো এখনো বৃষ্টিতে ভেজা। জোসেফ বলছিল যে ওখানে হয়তো একসময় পায়ে চলার পথ ছিল। পথটা দুজনে মিলে খুঁজতে শুরু করলো ওরা। লতানো গাছগুলো ওদের পায়ের তলায় মুড়মুড় করে পিষে যাচ্ছিল। ছোট ছোট পোকামাকড় ছিটকে যাচ্ছিল রাস্তা থেকে। বিভিন্ন রকম শব্দ ভেসে আসছে চারিদিক থেকে। পাতার মড়মড়, পোকামাকড়ের ডাক, পাখির গুজন, সবকিছু মিলেমিশে অদ্ভুত এক ঐকতান সৃষ্টি হয়েছে যেন। ওরা কেউই কোনো কথা বলছিল না, তবে জোসেফের মুখে হাসিটা লেগেই ছিল। গাছপালার ভেতরে এতখানি জীবন কেটেছে ওর। সেই গাছপালার সান্নিধ্যে এসে হয়তো খুশি খুশি লাগছিল ওকে। সোফির মনে হলো গ্রামে থাকতেই হয়তো বেশি পছন্দ করে জোসেফ। বনের কিনারা ধরে হাঁটতে হাঁটতে কিছু সাদা নুড়ি পাথর চোখে পড়ল ওদের। মাটির নিচ থেকে উঁকি মারছে পাথরগুলো। প্রথমে ভেবেছিল হয়তো ওখান থেকে কোনো নুড়ি বিছানো পথে শুরু হয়েছে, কিন্তু ওরা আরেকটু এগিয়ে যেতেই বুঝতে পারল বেশ কয়েকটা পাথর আছে, মাপে একটু বড়। রাস্তায় বিছানোর মতো নুড়ি পাথর না সেগুলো আসলে। জোসেফ সোফির কাঁধে একটা হাত রেখে দাঁড়িয়ে পড়েছে। এতক্ষণে নিরুদ্বিগ্ন ভাবটা কেটে গিয়ে একটা সাবধানী ভাব ফুটে উঠেছে ওর মুখে। বলল,
আমার মনে হয় এবার তোমার ঘরে ফিরে যাওয়া উচিত। জোসেফ বাধা দেওয়া সত্ত্বেও সোফি সামনের দিকে আরেক পা এগিয়ে গিয়ে বলল, কিন্তু এটা কি? জোসেফ ওর দৃষ্টি অনুসরণ করে দেখল একটা মরার খুলির অর্ধেকটা বাইরে, অর্ধেকটা মাটির নিচে। একটু নিচে একটা লম্বা হাড়, পায়ের হাড় হবে হয়তো, অনুমান করল সোফি। মাটির ভেতর থেকেও উঁকি মারছে আরো কিছু হাড়গোড়। ওহো, বলতে বলতে পিছিয়ে এসে জোসেফের হাতটা সভয়ে আঁকড়ে ধরল সোফি। শান্ত থাকার চেষ্টা করলো প্রাণপণে। জোসেফ ফিসফিস করে বলল, চলে এসো। তারপর ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইল সোফিকে, কিন্তু হাড়গুলোর ওপর থেকে কিছুতেই চোখ সরাতে পারছিল না সোফি। বিড়বিড় করে বলে উঠল, বৃষ্টিতে ওগুলো মাটির নিচ থেকে বেরিয়ে পড়েছে। বাগানের গাছগুলোর শেকড়ও এরকম ভাবে বেরিয়ে এসেছে। একটা ভাবনা এবার বিদ্যুৎ গতিতে ওর মাথায় খেলে গেল। ঘুরে বাড়িটার দিকে তাকালো সোফি, জিজ্ঞেস করলো, জোসেফ, ওই ওপরের দিকে জানলাগুলোর একটা কি মিস বিশপের বেডরুমের জানলা হতে পারে? জোসেফ একপাশে মাথা কাত করে বলল, হ্যাঁ, ওটা দোতলার রুম। ওহো, আবার হাড়গুলোর দিকে তাকালো সোফি। তারপর বলল, মনে হয় গত রাতে ওনাকে আমি ঠিক এইখানে দাঁড়ানো দেখেছিলাম। তোমাদেরকে যখন ডাকছিলাম মনে আছে? বনের কিনারায় মিস বিশপকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আমি। মাটির দিকে চেয়ে চেয়ে কিছু একটা দেখছিলেন উনি তখন। মনে হয় আমার মনে হচ্ছে ওর কবর ছিল এখানে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।